দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি একটি জটিল মানসিক, সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকাসক্তির হার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এর সঙ্গে যুক্ত পারিবারিক ভাঙন, মানসিক অসুস্থতা, অপরাধ এবং সামাজিক বিচ্ছিন্নতা। এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে, আমাদের দেশে মাদকাসক্তির চিকিৎসার প্রেক্ষাপট, বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জগুলো কী, এবং নীতি, গবেষণা ও কমিউনিটি পর্যায়ে কী ধরনের সম্ভাবনা রয়েছে যাতে আমরা একটি টেকসই সমাধানের দিকে এগোতে পারি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি, ইকবাল মাসুদ, পরিচালক, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর, ঢাকা আহসাদিয়া মিশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। স্বাগত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, খুবই এখন উদ্ভূত যে একটা পরিস্থিতি, আমরা দেখছি দিন দিন আসলে এই সমস্যাটা আসলে বাড়ছে। বাংলাদেশে বর্তমান মাদকাসক্তির পরিস্থিতি যদি একটু জানতে চাই, যে আপনি এটা কিভাবে দেখছেন আপনার অভিজ্ঞতার আলোকে, এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসলে কারা রয়েছে? এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশকে আমরা যেভাবে দেখি একটা ইসলামিক কান্ট্রি বা মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর একটি দেশ, সেদিক থেকে ভাবলে মনে হয় যে আমাদের সমস্যা মনে হয় খুব বেশি নেই। কিন্তু যারা কাজ করে এই বিষয়ে, বা যে এই বিষয় নিয়ে যারা গবেষণা করে বা যারা সংশ্লিষ্ট আছে, তারা দিন দিন গভীর চিন্তার মধ্যে আছে। কারণ এই মাদকাসক্তি বা মাদক নির্ভরশীলতা দিন দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আমরা একসময় শুনতাম যে বাংলাদেশে 50 লক্ষ মাদক গ্রহণকারী আছে, পরে শুনেছি সেটা 60 লক্ষ। রিসেন্টলি যে গত কয়েক মাস আগে যে বাংলাদেশ সরকারের যে গবেষণাটা দিয়েছে, সেখানে কিন্তু 82 লক্ষ মাদক গ্রহণকারীর কথা তারা বলছে গবেষণা থেকে। তাহলে এটা ক্রমবর্ধমানভাবে কিন্তু বেড়ে চলেছে। তো যার কারণে এটা ভাবনার বিষয়। পাশাপাশি আরও কয়েকটি বিষয় আছে বেশি ঝুঁকিপূর্ণ যারা বললেন, তার মধ্যে বর্তমান সময়ে আমাদের দৃষ্টিতে নারীরা বেশি ঝুঁকিপূর্ণ আছে। অ্যাডোলেসেন্ট গার্ল এবং অ্যাডোলেসেন্ট বয়েজরা, যারা তাদের জীবনটাকে গড়ে তুলবে সেরকম একটা অবস্থার মধ্যে কিন্তু তারা মাদক গ্রহণকারী। আর মাদকের ধরন যদি আপনি ভাবেন, তো এটা তো দশকের পর দশক পরিবর্তন হয়। তো বর্তমান সময়টা কিন্তু এখন অ্যামফেটামিন টু মেথাএমফেটামিন, যেটা আমরা বলি ইয়াবা সহ, বিদেশ থেকে কিন্তু যথেষ্ট স্টিমুলেন্ট টাইপ অফ ড্রাগস বাংলাদেশে প্রবেশ করছে। হ্যালোজিনেশন সেটা বাংলাদেশে প্রবেশ করছে। এইগুলোকে আমাদেরকে ভাবিয়ে তুলেছে, কারণ এইগুলো যেমন এখান থেকে বেরিয়ে আসাও খুব জটিল এবং এর চিকিৎসা পদ্ধতিও যথেষ্ট জটিল। তো সেই জন্য আমি বলবো যে আমাদের দেশের যে মাদক যে পরিস্থিতি, সেটা আসলে আশঙ্কাজনক এবং ভাবনার বিষয় আছে যথেষ্ট। একদমই তাই। এই যে এই মাদকাসক্তি দিন দিন আসলে বাড়ছে, এর মূল কারণগুলো কি মনে হয়, যে সামাজিক, মানসিক না পারিবারিক? দেখেন, আমাদের দেশের একটা বড় অংশ হচ্ছে তরুণ জনগোষ্ঠী। এখন 1/3 পপুলেশন হচ্ছে ইউথ। তো সেই ইউথদের জন্য আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারটা কি আছে? তাদের রিক্রিয়েশনের জন্য কোনো জায়গা নাই, তাদের এডুকেশনগুলোও আপডেটেড নয়। তা আবার যারা মানে পড়াশোনা শেষ করছে, তারা কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। বিজনেস কমিউনিটিও কিন্তু হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেরকম একটা প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু কোনো স্পেস নেই তাদের জন্যে, সেই কারণেই কিন্তু আসলে মাদক গ্রহণকারীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় আছে, প্যারেন্টিংয়ের অভাব আছে। আমাদের ছোটোবেলায় যে বাবা মাকে যেভাবে প্যারেন্টিং করতো বা জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন আইসোলেটেড পরিবার, আইসোলেটেডভাবেই তারা মানুষ হচ্ছে। অতএব একটা ছেলে কি করছে বা একটা কোথায় যাচ্ছে, একটা মেয়ে কি করছে, সেটা কিন্তু আসলে প্যারেন্টিংয়ের মধ্যে কিন্তু আসলে পড়ছে না। তো কোয়ালিটি টাইমটা কিন্তু আসলে এনশিওর হচ্ছে না, যার কারণে এইটা কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা এবং বেশ কঠিন হয়ে পড়ছে। সুতরাং অর্থাৎ সব জায়গা থেকেই যে পরিস্থিতিটা, সেটা আসলেই আমাদের জন্য এখন দেখতে পাচ্ছি সামাজিক, পারিবারিক, মানসিক সবগুলোই আসলে রয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে নারীদের মাঝেও আশঙ্কাজনক হারে বাড়ছে এবং কিশোর বয়সী ছেলেমেয়েরাও কিন্তু এর মধ্যে জড়িয়ে পড়ছে। এটার কারণটা কি শুধুমাত্রই এই পারিবারিক বিষয়গুলো বা সামাজিক বিচ্ছিন্নতা, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আমরা বলছি ডিজিটালাইজেশন, এগুলোরও একটা বড় প্রভাব রয়েছে? ডেফিনেটলি বর্তমান সময়ে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে কিন্তু ড্রাগ প্রমোটেড হয় এবং সেখানে কিন্তু তারা অর্ডার দিতে পারে, তারা কিনতে পারে এবং তাদের সার্কেলটাকে তারা মেনটেন করতে পারে, যেটি আগে সম্ভব ছিল না। তো সোশ্যাল মিডিয়া আমি মনে করি যে একটি বড় ধরনের ব্যারিয়ার। এবং আরেকটা জিনিস, যেহেতু এখনকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াতে বেশি কাটায়,
তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে, সামাজিক কাজে নিজেদেরকে এনগেজ করছে না, পারিবারিক কোনো অনুষ্ঠানে তাদেরকে দেখা যাচ্ছে না। বিধায় এরকম একটা পরিবেশ পরিস্থিতির কারণে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা ভূমিকা আছে। এই যে কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করেছে, ডেফিনেটলি এটার ভালো দিক আছে, যারা ভালোভাবে ব্যবহার করে। আবার যারা এটাকে মিসইউজ করে তাদের জন্য কিন্তু এটা ঝুঁকিপূর্ণ জায়গা বলে আমি মনে করি। এবং হচ্ছে সুস্থ বিনোদনের যে চর্চাটা আগে ছিল সেটাও কিন্তু এখন অনেকটুকুই শুধুমাত্র যে এন্টারটেইনমেন্ট বলতে কিন্তু এখন ড্রাগস বা পার্টি সেই বিষয়গুলোকে আসলে অনেকটুকু এরা তরুণ প্রজন্মের মাঝে আসলে ছড়িয়ে পড়েছে বলে মনে হয় কিনা? আপনি যেটা বলেছেন সেটাই, কারণ আমাদের ওয়ার্কিং বাবা মা দুইজনই এখন কাজে বেরিয়ে যাচ্ছে। তাদের নিজেদের ফ্যামিলির বাচ্চাদেরকে হয়তো তারা যথেষ্ট এখন ডে কেয়ার সেন্টারের বাংলাদেশে ইন্ট্রোডিউসড হয়েছে, এবং তাদের যে বাচ্চারা একা একা বড় হচ্ছে, এই সময়টায় যে তাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা বলি সেইটা কি প্রপারলি হচ্ছে কিনা, চাইল্ড ডেভেলপমেন্টের যে স্টেজগুলো আছে সেইগুলাতে কিন্তু তারা প্রপারলি ডেভেলপড হচ্ছে না, যার কারণে এইসব শিশুরা একাকিত্বে বেড়ে উঠছে। এবং তাদের কাছে যখন এই সোশ্যাল মিডিয়ার মিসলিডিং বা মিথসগুলো যখন তাদের কাছে যাচ্ছে যে এইটা খেলে এইটা হয়, এটা খেলে হয়, বা বন্ধুদের কাছ থেকে তারা কিন্তু সঠিক জিনিসটা যাচাই করতে পারছে না, যার কারণে তারা অতি দ্রুতই এই মাদকের দিকে ঝুঁকে পড়ছে। একদমই তাই। এই যে মাদকাসক্তির চিকিৎসার তো একটা দীর্ঘমেয়াদী আসলে চিকিৎসা পদ্ধতি রয়েছে, বাংলাদেশে সেই প্রেক্ষাপটটা কেমন আসলে, এবং সরকারি বেসরকারি জায়গা থেকে উদ্যোগগুলো আসলে কেমন? প্রথমত যদি আমরা বলি যে সরকারি উদ্যোগটা খুবই সীমিত। সরকারের বাংলাদেশের ঢাকা শহরে একটি চিকিৎসা কেন্দ্রে আছে তেজগাঁতে, দীর্ঘদিন ধরে ওনারা পরিচালনা করছে, কিন্তু এটা মেয়াদ যথেষ্ট নয়। আপনারা জানেন সেখানে 1 মাসের বেশি তারা রাখে না। বিভাগীয় শহরগুলোতে তারা বড় আকারে করার জন্য ইনফ্রাস্ট্রাকচার করেছে, কিন্তু সেটা দীর্ঘদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেটা সচল হলো না। তো সেদিক থেকে আমরা মনে করি যে সরকারি ইনিশিয়েটিভটা কিন্তু খুবই সীমিত, এবং মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যে চিকিৎসার যে জায়গা আছে, আবাসিক থাকার জায়গা, সেটা ওয়েল ইকুইপ বলে আছে বলে মনে হয় না। যার কারণে এখনকার যারা মাদক নির্ভরশীল ছেলে বা মেয়ে অথবা পরিবার, তারা কিন্তু বেসরকারি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উপরে নির্ভর করে। কিন্তু মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উপরে নির্ভর করতেই পারে, করতেই হবে, কারণ অল্টারনেটিভ নাই। কিন্তু সেটিও কিন্তু আমাদের যুগ উপযোগী কিনা, সেটাও মানসম্মত কিনা ভেবে দেখতে হবে। যে ছোটোখাটো একটা জায়গায় আমরা কয়েকজন মিলে খুলে দিলাম, আমরা একটা চিকিৎসা কেন্দ্র লাইসেন্স পেয়ে গেলাম, তারপরে সেখান থেকে আমরা চিকিৎসা দিলাম। আসলে এই পরিবেশের কারণে তাদের যে বিজ্ঞানভিত্তিক চিকিৎসাগুলো সেগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রফেশনাল যারা আছে এই সেক্টরে যারা সেবা দান করবে তাদের সীমিত মেন পাওয়ার। আপনি সাইকিয়াট্রিস্ট বলেন, সাইকোলজিস্ট বলেন, বা অন্য যে কেয়ার গিভার বলেন, এদেরকে আপনি ইচ্ছা করলেই পাবেন না, কারণ অত্যন্ত সীমিত। এই ঢাকা শহরেই সীমিত, ঢাকার বাইরে তো আরও খুবই কম, কারণ অনেক জেলা আছে যেখানে কোনো সাইকিয়াট্রিস্টই নাই, অনেক জেলা আছে যেখানে কোনো প্রফেশনাল কাউন্সিলর নাই। তাহলে সেই সব জেলাগুলোর ছেলেরা মেয়েরা কোথায় যাবে, যদি পরিবার কোথায় যাবে, যে যদি তারা সন্তানেরা মাদকাসক্ত হয়ে যায়। আর আপনি যেটা প্রথমে যেটা বলেন যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অতএব এমন কোনো চিকিৎসা পদ্ধতি নেই যে তাকে আমি একটা কোর্স দিলাম, সেই কোর্সের পরে সে ভালো হয়ে যাবে। যার কারণে তাকে একটা পরিচর্যার মধ্যে থাকতে হয়, যেটাকে বলা হয় কন্টিনিউয়াম অফ কেয়ার, যে দীর্ঘমেয়াদী একটা পরিচর্যা, তার ধারাবাহিকতা থাকতে হয়। চিকিৎসা কেন্দ্র থেকে রিলিজ হবে, বাড়িতে যাবে, কিন্তু তাদের একটা অ্যাটাচমেন্ট থাকা লাগে চিকিৎসা কেন্দ্রের সাথে, প্রফেশনালের সাথে, কাউন্সিলরের সাথে, বা সাইকিয়াট্রিস্টের সাপোর্ট গ্রুপের সাথে। সেইটা যদি না হয় তবে তাদের রিল্যাপস করার, মানে আবার মাদকে ফিরে যাওয়ার ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ আমাদের মাঝে যে একটা ধারণা আছে যে কেউ সেন্টারে ভর্তি হলো, এটাই মনে হয় একটা প্যাকেজ, এখান থেকে বের হয়ে আসলেই তারা ভালো থাকবে, বিষয়টা আসলে সেরকম নয়। সেরকম না। আমার কাছে প্রায় এরকম আসে। প্রথমে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই, ওনার জিজ্ঞেস করে যে কতদিনে ভালো হবে। তো কতদিনে ভালো হবে এইটা তো আসলে কোনো সুনির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ এক এক ধরনের জটিলতা, কারণ মানসিক ডিসঅর্ডার ডেভেলপ করেছে মাদক গ্রহণ করার কারণে, বা মাদক গ্রহণটাই তো মানসিক ডিসঅর্ডার, সেটার সাথে সাথে আরও কোঅকারিং ডিসঅর্ডার ডেভেলপ করেছে, তার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি হয়েছে। তার দীর্ঘমেয়াদী মেডিকেশন এবং কাউন্সেলিং সাপোর্ট ছাড়া তো হবে না। তো এই জন্যেই এটা ডিপেন্ড করে ওই ব্যক্তির উপরে, সে কতটুকু ডিপেন্ডেন্ট হয়ে গেছে মাদকের উপরে, বা তার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারটা কতটুকু সমস্যা তৈরি করেছে। আরেকটা বিষয় যে তার এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের পাশাপাশি মাদক থেকে ভালো থাকতে গেলে তার বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ করা দরকার, যে সঠিক সময়ে সে ঘুমাবে,
সঠিক সময়ে উঠবে, কলেজে যাবে, স্কুলে যাবে, তার লাইফস্টাইলটা পরিবর্তন করা দরকার। সে যদি সারা রাত জেগে সোশ্যাল মিডিয়াতে থাকে এবং সকালে ঘুমায়, সেটা আপনি ড্রাগ ফ্রি থাকাটা কঠিন। কারণ ওই রাতে তাকে নক করবে, তার মধ্যে যে ক্রেভিংটা তৈরি হয় বা চাহিদাটা তৈরি হয়, যখন সে একাকিত্বে থাকে তখন তার চাহিদাটা, মাদকের চাহিদাটা তৈরি হয়। সেন্টার থেকে একটা চিকিৎসা কেন্দ্রে বেরিয়ে গেল, সে পড়াশুনো থেকে ড্রপ করেছে, হয় পড়াশোনায় তাকে ফিরে যেতে হবে, নাহলে তার সোসাইটিতে রিইন্টিগ্রেটেড হইতে হবে। সে তো বেকার বসে থাকতে পারবে না। এই জায়গায় যদি রিইন্টিগ্রেশনটা যদি ফ্যামিলিতে এবং সোসাইটিতে না হয়, তাহলে তো সে ড্রাগ ফ্রি থাকতে পারবে না। একদমই। এবং রিইন্টিগ্রেশন হওয়ার যে প্রথমেই চ্যালেঞ্জটা আসে একটা সোশ্যাল স্টিগমা। কারণ আমরা কিন্তু কখনোই একটা মানুষ যে হয়তো অ্যাডিক্টেড ছিল, তাকে যখন আবার পুনর্বাসন করা হচ্ছে, সেখানে তার চাকরিতে সে ফেরত যেতে পারছে না, বা তার বৈবাহিক কোনো সম্পর্ক থাকলে সেখান থেকেও কিন্তু তাকে অনেকটুকু বিচ্যুত হয়ে আসতে হচ্ছে। সামাজিক অবস্থানের জায়গা থেকে তাকে অনেক নিচুভাবে হয়তো দেখা হয়। এই যে অপরাধ হিসেবে দেখারও বা নৈতিক সংকট হিসেবে দেখার একটা প্রবণতা, রোগ হিসেবে না দেখে, এটাকে আসলে কতটুকু বাধা বলে মনে করেন চিকিৎসার ক্ষেত্রে? বিশ্বব্যাপী এই ড্রাগ অ্যাডিকশনকে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলছে। আর 5টা মানসিক রোগের মতো এটা মানসিক অসুস্থতা বা ডিসঅর্ডার হিসাবেই দেখা হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এই মাদকাস গ্রহণকারীদের যেভাবে আমাদের নেশাখোর বা ড্রাগি বা অ্যাডিক্টেড এইভাবে বলে বলে, তা মানে আমাদের নর্মসটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকেই ধরে নেয় যে এখান থেকে মনে হয় সুস্থ হয় না, তারা সবসময় এরকম থাকে। সোশ্যাল স্টিগমা, এটা কিন্তু শুধু সামাজিক সোশ্যাল স্টিগমা না, পরিবারের মধ্যেও আছে। একজন ড্রাগ ডিপেন্ডেন্ট যারা মাদক গ্রহণ করছে, তার ভাই তাকে সাপোর্ট করছে না, তার বোন তাকে সাপোর্ট করছে না, ফ্যামিলি মেম্বারদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে, পরিবারের অন্য অন্য সদস্যরা তাকে গ্রহণ করছে না, তাহলে তার রিইন্টিগ্রেশনটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। একটা বিষয়কে মনে রাখতে হবে, একজন মাদক গ্রহণকারী সে যখন ভালো হওয়ার জন্য নিজের মধ্যে যুদ্ধ করছে, তারপরে তো একজন মানুষ তো সে ভুল করতেই পারে, কিন্তু একজন যারা ড্রাগ নেয় না, সে একটা ভুল করলে মানুষ তা কিন্তু স্বাভাবিকভাবে নিচ্ছে। কিন্তু একজন ড্রাগ ইউজার সে যখন ভুল করছে বা একটা রিকভারি ভুল করছে, তখন কিন্তু সবাই আঙ্গুল তুলে তার দিকে বলছে, ও আচ্ছা ঠিক আছে, তুমি তো চলে গেছো আবার ড্রাগি, তুমি আবার ড্রাগস নেওয়া শুরু করছো। তখন তার মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা কাজ করে, সে যে কর্মক্ষেত্রে ফিরে যাবে, এটা ঠিকই বলেছেন যে তার সহকর্মীরা তাকে কিন্তু গ্রহণ করছে না। ওই অফিসে কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো সমস্যা তৈরি হলে প্রথমে কিন্তু আঙুলটা তার দিকেই ওঠে। তো এই যে স্টিগমা, আমরা কিন্তু তাকে সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট দিতে পারছি না যে ঠিক আছে তুমি একটা ভুল করেছো, তোমার মেন্টাল ডিসঅর্ডার ডেভেলপ করেছে, তুমি এখন ডক্টরের কাছে যাও, তুমি একজন কাউন্সিলরের কাছে যাও, যে নিজেকে আবার নতুনভাবে তৈরি করে নিয়ে আসো। এই আশ্বস্ত জায়গাটা কিন্তু আসলে খুবই কম। এটা আমরা যতটুকু সহজভাবে বলতে পারছি, আসলে বাস্তবিকই আসলে সহজ কিন্তু না। একটা প্যারেন্টস কিন্তু এত সহজভাবে বলতে পারছে না। ব্যাপারটা আসলে চলেও আসছে, কিন্তু কারণ যেহেতু অ্যাডিকশনের ক্ষেত্রে আমরা দেখি রিল্যাপসটা খুব বেশি করে এবং এটার রেটটাই অনেকটুকু বেশি, তো স্বাভাবিকভাবে অনেক মানুষই মনে করেন যে একবার যে মাদকাসক্ত হয়েছে সে আসলে কখনোই আর রিকভার করবে না, বা সে মাদকাসক্তই থাকবে, হয়তো বা থেমে থেমে বিষয়টা হবে। এই ভয় থেকেও কিন্তু স্বাভাবিকভাবে তাকে কোনো মেইন স্ট্রিমের কোনো দায়িত্বের জায়গা বা কিছু দিতেও কিন্তু আসলে অনেকে ভয় পান। এই ধারণাটা আসলে কতটুকু সঠিক? যেহেতু এটা কিউরেবল ডিজিজ না, এটা ম্যানেজেবল ডিজিজ, এটাকে আপনাকে একটা ব্যবস্থাপনার মধ্যে রাখতে হয়। ধরেন যারা ডায়াবেটিস পেশেন্ট আছে, তারা কি বলতে পারবে যে আমি মেডিকেশন নিয়ে একবারেই ডায়াবেটিস ফ্রি হয়ে গেছি বা সবসময় মেনটেন করতে পেরেছি? কখনোই বলতে পারবে না। সে তার ব্লাড সুগার কখনো হাই হবে, কখন আবার সে আবার ডাক্তারের কাছে যেয়ে সে আবার মেডিসিনটা চেঞ্জ করবে, নাহলে ইনসুলিনে যাবে, যে আবার তার ডায়াবেটিসটা কন্ট্রোল করবে। আবার দেখা যাচ্ছে কয়েকদিন পরে সে আবার বেড়ে গেল। ঠিক এমনিভাবেই ড্রাগ হচ্ছে লাইফ লং মেনটেনেন্স করতে হয় তাকে। সে যখনই মেনটেনেন্সের বাইরে চলে যাবে, সে রিল্যাপস করবে। কিন্তু রিল্যাপস করলে কিন্তু তার পথ আছে, সে কিন্তু ওয়ে আছে, সে কিন্তু আবার ডক্টরের কাছে যাইতে পারে, কাউন্সিলরের কাছে যাইতে পারে, যে আবার নিজেকে সে মানে সঠিক পথে নিয়ে আসার জন্য সে চেষ্টা করতে পারে। তো এই জন্যই পিতা মাতাকেও একটু সাপোর্টিভ হতে হবে, যে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করাটা আসলে, হ্যাঁ, যে এটা আসলে অসুস্থতা হিসাবে বা ডিসঅর্ডার হিসাবে দেখাটাই উচিত আমি মনে করি। এইটাকে ক্রাইম না হিসাবে, ক্রাইম হিসাবে দেখা হয়। কারণ হচ্ছে যে এরা যখন ড্রাগস ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে পয়সার অভাবে তারা বিভিন্ন ধরনের অসামাজিক অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারাল প্র্যাকটিস করে এবং পরিবারের মাঝে অনেক ভায়োলেন্স তৈরি হয়, যার কারণে এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে। তো এইটা যদি মানুষের মাঝে যদি একটি মানে জনসচেতনতা যদি বৃদ্ধি করা যায়, তাহলে আমার মনে হয় যে আস্তে 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 পরিবর্তন হবে। তবে এটা অনেক লম্বা পথ যেতে হবে। আমরাও আশাবাদী যে এই পরিবর্তনটা অবশ্যই আসবে এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব। ভাই, আমরা একটু যদি দেখি যে
যে কোনো মাদকের আসলে গেটওয়েটা হচ্ছে সিগারেট। তো সিগারেট দিয়ে আসলে শুরু হয়, কিন্তু আমরা জানি যে সিগারেটটা আসলে এনলিস্টেড মাদক না, এবং স্বাভাবিকভাবেই আমাদের নীতির জায়গা থেকেও অনেকটুকুই এখানে লিবারালিজম আছে। তো এটা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করাটা উচিত বলে মনে করেন কিনা? কারণ একটা বয়স, আমরা কিন্তু অনেক ছোট বয়সের বাচ্চাদেরকেও এখন দেখছি যে সিগারেট নিচ্ছে। ডেফিনেটলি আমাদের দেশে যে গবেষণাগুলো হয়েছে অন্য দেশেও হয়েছে। আমরাও একটা গবেষণা করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে 98% যারা ড্রাগস নিয়েছে তারা শুরুটাই করেছিল সিগারেট দিয়ে। তো আমাদের দেশের আইন কিন্তু বেশ শক্তিশালী হয়েছে, এবং আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা গত কয়েকদিন আগে শেষ হলো তাদের মেয়াদ, তারা কিন্তু বেশ ভালো কয়েকটি আইন করেছে। তার মধ্যে অন্যতম একটি আইন হচ্ছে এই তামাকজাত ব্যবহার এবং ধূমপান নিয়ন্ত্রণ আইন। তার মধ্যে ই সিগারেট কিন্তু কমপ্লিটলি নিষিদ্ধ করেছে। এখন কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় বিক্রি দেখলে সরকার কিন্তু তাদেরকে বাজেয়াপ্ত করতে পারবে, শাস্তির আওতায় আনতে পারবে। পাবলিক প্লেসের পরিধি বাড়ানো হয়েছে। স্কুল কলেজের 100 মিটারের মধ্যে কেউ সিগারেট বিক্রি করতে পারবে না। খাওয়া তো বন্ধই, কোনো টং দোকান, সিগারেটের দোকান করতে পারবে না। তারা ইন্টারিম গভর্নমেন্ট তারা যে আইনটি করেছে সেটা এখন আমাদের সংসদ যদি পাশ করে, এই যে এখন সংসদটা শুরু হলো নতুন, তাহলে এবং এনফোর্সমেন্টে যদি যায় তাহলে এই চিত্র কিন্তু বদলে যাবে। এই জায়গা থেকে একটা সমন্বিত প্রস্তাবও আসা দরকার, এবং যে আইনগুলো রয়েছে সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা আসলে হওয়া দরকার। আর আমরা আসলে অনেক আইন আছে, কিন্তু আসলে যেহেতু আমরা জানি না, সেই কারণে কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের সুযোগটা অনেকটুকু কম থাকে। আমরা এই বিষয়ে আরও আসবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মাদকাসক্তির চিকিৎসা পদ্ধতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আমাদের সাথে আছেন ইকবাল মাসুদ, পরিচালক, ঢাকা আহসানিয়া মিশন। জি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে অনেক ক্ষেত্রে দেখি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখন মাদক বিরোধী অনেক ক্যাম্পেইনগুলো হয়। এটা শুধুমাত্র কিন্তু সিটি এরিয়াতে বা শহর কেন্দ্রিক জায়গাগুলোতে বেশি। সচেতনতা বাড়াতে আমরা যদি একটু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছতে আরও কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন? প্রথমত হচ্ছে যে এই যে ক্যাম্পেইনটা হচ্ছে, এটা কি এভিডেন্স বেসড? এইটা কি আসলে কাজ করে? এইটা কিন্তু আমাদের কখনো প্রশ্ন করি না। একদমই তাই। তো এখন এটা নিয়ে কোশ্চেন উঠছে গ্লোবালি, যে আমরা এখন যেগুলো জানতে পাচ্ছি, এখন তো অনেক গবেষণা হয়, আমাদের দেশে না হলেও অন্য দেশগুলোতে কিন্তু গবেষণা হয়, এবং তারা বলছে যে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, প্রিভেনশন। তো এভিডেন্স বেসড প্রিভেনশন প্রোগ্রাম, যে ক্যাম্পেইন প্রোগ্রাম, সেটারও কিন্তু একটা সায়েন্টিফিক ধারা আছে। একটা কলেজে গেলাম বা স্কুলে গেলাম, একটা সেশন নিয়ে চলে আসলাম, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওই বাচ্চাদের কিন্তু আর কোনোদিন আমরা খোঁজ নেই না। তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন রেজ করে, তাও কিন্তু তার উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। এই জন্য একটা প্যাকেজ হওয়া দরকার। এবং গত বছর একটা বই লঞ্চ হয়েছে, যে প্রিভেনশন প্রোগ্রাম গোস রং, হ্যাঁ, যে ভুল পথে যাচ্ছে। আমরা যেটা করছি, এটা ভিয়েনাতে এটা লঞ্চ হয়েছে। তো সেই বইটির একটি কপিও আমি সংগ্রহ করেছি, দেখেছি যে ওখানে যে আধুনিক পদ্ধতির কথা বলা হচ্ছে, যে টার্গেটেড ইন্টারভেনশন কি এজ স্পেসিফিক হইতে হবে। যে আমি যখন একটা শিশুর কাছে প্রিভেনশনের কথা বলবো, শিশুর মতো করে আপনাকে মেসেজটাকে ডেভেলপ করতে হবে। একটা নারীর কাছে যখন যাব, নারীর মতো করে ডেভেলপ করতে হবে। একটা ইউথের কাছে যখন যাব, আমি ইউথের মতো করে কথা বলতে হবে, এবং তার মেসেজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে এক ক্লাসরুমের মধ্যে সব বয়সের সব নিয়ে একটা বিশাল জনসভা করলাম যে আমরা মানে মানুষকে সচেতন করে দিলাম। তো এই জিনিসগুলো আসলে খুব বেশি যে কাজ করছে তা নয়। এই জন্য আমরা বারবার বলছি যে, এবং একটা ডিক্লারেশনও ইউএন অ্যাডাপ্ট করেছে, এটা হচ্ছে ওভিডিও ডিক্লারেশন ফর দ্য ড্রাগ প্রিভেনশন। এটা জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক যে অফিস আছে, UNODC, তারাও কিন্তু অ্যাডাপ্ট করেছে এই সায়েন্টিফিক। সেখানে 10টি পদ্ধতির কথা বলা আছে, যে মাদক নিয়ন্ত্রণ করতে গেলে যে ক্যাম্পেইন হবে তার 10টা ধাপ বলা আছে, ধাপ পদ্ধতি। সেটা আমরা গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করেছি, যে এই পদ্ধতিগুলো আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি কিনা। যেহেতু এইটার বাংলাদেশের ফোকাল পার্সন হিসাবে আমি কাজ করছি, এবং আগামী বছর বার্সেলোনাতে এইটার আরও একটা ধাপ গ্লোবালি সবাই এক জায়গায় হবে এটার প্রোগ্রেসটা নিয়ে। তো আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের যে জনসচেতনতা বলেন, প্রিভেনশনের কাজ বলেন, ক্যাম্পেইন বলেন, সেগুলোকে ঢেলে সাজানোর দরকার আছে। এই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এদের সবার যে একটা সমন্বিত ব্যবস্থাও কিন্তু আসলে প্রয়োজন। এটা বাংলাদেশে আসলে কতটুকু এক্সিস্ট করে? বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
যারা নোডাল এজেন্সি, তারা লিড করে। কিন্তু এটা হচ্ছে ক্রস কাটিং ইস্যু। মাদক এরকম না যে একটা ডিপার্টমেন্ট দিয়ে এটা সম্ভব বা একটা মিনিস্ট্রি দিয়ে সম্ভব। এখানে এডুকেশন মিনিস্ট্রির কিন্তু রোল আছে, তার এডুকেশন কারিকুলামকে আপডেট করতে পারে, মানুষকে ভালো তথ্য দিতে পারে, সঠিক তথ্য দিতে পারে। সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে। আপনার ইউথদের জন্য যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা কিন্তু ইউথ মিনিস্ট্রি করতে পারে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় ডেফিনেটলি এটা স্বাস্থ্যের একটা অংশ, মেন্টাল ডিসঅর্ডার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু কাজ থাকা উচিত। তো এই সমন্বয়ের বাংলাদেশে খুব বড় অভাব আছে। একটা মিনিস্ট্রি আর একটা মিনিস্ট্রির সাথে সমন্বিতভাবে কোনো পরিকল্পনা গ্রহণ করেছে বা সেটা সমন্বিতভাবে বাস্তবায়ন করছে, এই এক্সাম্পল কিন্তু আমাদের সামনে নেই। এটা একটা অনেক বড় দুর্বলতা আমাদের ক্ষেত্রে। সুতরাং সেই জায়গা থেকে প্রিভেনশন নিয়েও যদি আমরা কাজ করতে চাই, এই সমন্বয়টা আসলে খুব প্রয়োজন। গবেষণার কথা আসছিল, বাংলাদেশে আসলে বরাবরই আমরা জাতীয় গবেষণার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে আছি। পলিসি মেকিংয়ে এখনো এভিডেন্স বেসড এমন কোনো গবেষণার ব্যবহার হচ্ছে কিনা, আর বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে এই ক্ষেত্রে যুক্ত করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করা যেতে পারে? বাংলাদেশে এই মাদকের ক্ষেত্রে একমাত্র গবেষণার জন্য ফান্ডিংটা করে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর। কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই যে ওনার কোনো গবেষণালব্ধ কোনো মানে যে বিষয়গুলো উঠে আসছে সেইগুলো নিয়ে ডিসেমিনেশনের ক্ষেত্রে তাদের দুর্বলতা আছে। আমি গবেষণা করা মানে এই না যে আমি এটা ওয়েবসাইটের উপরে আপলোড করে দিলাম আর মানুষকে জানাইলাম না। তো ওই গবেষণা থেকে কি আসছে এবং ওখান থেকে কী রিকমেন্ডেশনগুলো আসছে, সেটা যদি আমার পলিসির ক্ষেত্রে কোনো রিকমেন্ডেশন আছে, আমার পলিসিকে রিফর্ম করা দরকার। আমার প্রিভেনশনের ক্ষেত্রে যদি কোনো রিকমেন্ডেশন আসে, সেটাও রিফর্ম করা দরকার। আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি কোনো রিকমেন্ডেশন আসে, সেখানে আপগ্রেড করা দরকার ট্রিটমেন্ট সিস্টেমটাকে। আর আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা মাঝে মাঝে গবেষণা করি। এখন যেটা একটা গবেষণা করছি আমরা, সেটা হচ্ছে যে উইমেন ড্রাগ ইউজারদের রিপ্রোডাক্টিভ এবং মেন্টাল হেলথের ডিসঅর্ডারের বিষয়টা আমরা দেখতে চাচ্ছি যে আসলে তাদের যে ফিজিওলজিক্যাল বিষয় আছে, একটা নারীর মাদক গ্রহণ, একটা পুরুষের মাদক গ্রহণের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তা আমরা ওই জায়গাটায় দেখতে চাই তাদের কমপ্লিকেশনটা কী ধরনের হচ্ছে। তো সেইটাকে আমরা নিয়ে গবেষণা করছি। এখন ডেটা অ্যানালাইসিসটা হয়ে গেছে। আমরা আশা করছি যে ঈদের পরে এটা আমরা জাতীয় পর্যায়েটা আমরা লঞ্চ করব এবং রিপোর্ট শেয়ার করব, এবং আমরা আশা করব যে দোকান থেকে কোনো ফাইন্ডিংস আসে তাহলে অবশ্যই যেন সরকার তার নীতি নির্ধারণী পর্যায়ে সেটাকে গ্রহণ করে, না হলে তো এটা কোনো কার্যকারিতা থাকবে না। এই যে নীতি নির্ধারণী পর্যায়ে বা পলিসি মেকিং এর জায়গা থেকে মানসিক স্বাস্থ্য পেশাজীবী যারা, তাদেরকে আসলে যুক্ত করাটা কতটা নিশ্চিত করা হচ্ছে? এখানে ওই আবারও একই কথা বলবো, সবাই সবার মতো করে কাজ করছে, সবাই ভালো কাজ করছে, বিচ্ছিন্নভাবে আসলে হ্যাঁ সবাই ভালো কাজ করছে, সবারই ভালো উদ্দেশ্য, কিন্তু কেউ ঐক্যবদ্ধভাবে কাজ করছে না। যার কারণে আসলে রাষ্ট্রীয়ভাবে সুফলটা যতটুকু পাওয়া উচিত ততটুকু কিন্তু আমাদের রাষ্ট্রের সেই সুফলটা পাচ্ছে না। যদি এই প্রফেশনালসরা ধরেন এই ড্রাগস নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যে যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, তাহলে তারা কিন্তু সেখানে তাদের সমস্যাগুলোকে শেয়ার করতে পারতো। যেমন আমাদের গত কয়েক বছরে আমরা আগে খুব সমস্যা ফেস করেছে। আমি জানি না এই গভর্নমেন্ট কী করবে। হঠাৎ করে বলা হলো যে যারা মাদক গ্রহণকারী তাদের তালিকা প্রস্তুত করো। হ্যাঁ, এটা কি অপরাধীদের তালিকা? জাতীয় পরিচয়পত্র সহ? জাতীয় পরিচয়পত্র সহ। তার মানে যে মানুষটি এই কথাটা বলছে তার নলেজ লেভেলটা কি, তার আন্ডারস্ট্যান্ডিংটা কি? তাহলে কেন বাংলাদেশের ক্যান্সার যারা পেশেন্ট আছে, অন্যান্য পেশেন্ট আছে, তাদের তালিকা করছে না? আমি তো বলছি এটা মেন্টাল ডিসঅর্ডার, এবং বিশ্বব্যাপী বলছে মেন্টাল ডিসঅর্ডার। একটা মানসিক অসুস্থ মানুষের কেন আপনি তালিকা করে ক্রিমিনালদের তালিকার মতো করবেন? আপনার সন্তানও তো এখানে আছে। আপনার সন্তানের তালিকার মধ্যে যাওয়ার পরে পুলিশ ওই পাড়ায় যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, পুলিশ যাবে তো ওই তালিকা নিয়ে তার কাছেই যাবে। কিন্তু দেখা যাচ্ছে ওই ছেলেটা কিন্তু স্ট্রাগল করছে ওখান থেকে সুস্থভাবে বেরিয়ে আসার জন্য। তাই এই যে নীতি নির্ধারণের পর্যায়ে আবেগ, অনুভূতি, মিসকনসেপশন দিয়ে সিদ্ধান্ত গ্রহণ, এইটা আসলে বাংলাদেশের মতো দেশেই সম্ভব। একদমই তাই। আসলে সেই জায়গা থেকে আমাদের তো অনেকটুকু ঢেলে কাজ করার সুযোগ আছে। যদি বাজেটের কথায় আসি, আমরা জানি যে স্বাস্থ্য ক্ষেত্রেও বাজেটটুকু আসলে আমাদের অনেক লিমিটেড, মেন্টাল হেলথের ক্ষেত্রে তো আরও অনেক বেশি নেই বললেই চলে। মাদকাসক্তি চিকিৎসা ও রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে এই বাজেটের বরাদ্দটা আসলে কিভাবে আরও ঢেলে সাজানো যায় বলে মনে করেন? বিগত সরকারের সময় আমরা দেখেছি যে মাদক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে একটা টোকেন মানি দিত, জাস্ট 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম। এটা হয়তো তার প্রতিষ্ঠানকে সাস্টেন করার জন্য কোয়ালিটি সার্ভিসের ক্ষেত্রে কিন্তু বড় কোনো ভূমিকা রাখেনি। কিন্তু তারা মনে করতো যে একটা টোকেন মানি গভর্নমেন্ট তাকে দেওয়া মানে সরকার তাকে একটা স্বীকৃতি দিচ্ছে, একটা ক্রেজ দেওয়া মানে একটা স্বীকৃতি দিচ্ছে, তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। এখন নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, আমরা বিশ্বাস করি যে নতুন গভর্নমেন্টের যেহেতু তারুণ্যের একটা স্পিরিট নিয়ে এই সরকার
গঠিত হয়েছে সেই তারুণ্যকে বাঁচাতে গেলে তাহলে এই জায়গাগুলোতে তাদের দৃষ্টি দিতে হবে। আমরা জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপি সবার কাছে কিন্তু আমরা যখনই তারা নির্বাচনী ইস্তেহার করে আমরা কিন্তু রিকমেন্ডেশন দিয়েছিলাম, 5টা থেকে 6টা রিকমেন্ডেশন দিয়েছিলাম। তার মধ্যে মাদক চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে সরকারকে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন নির্বাচনী ইস্তেহারের মধ্যে তো হয়তো সব কিছু নেওয়া তাদের সম্ভব হয়নি, কিছু কিছু তারা নিয়েছে, কিন্তু সরকারের যে পলিসি মেকিং লেভেলে তাদেরকে এখন নতুনভাবে যারা এই বিষয়ে কাজ করে তাদের সাথে বসে পলিসিগুলোকে রিভিউ করা দরকার, এবং ফান্ডিং যদি না দেন তাহলে কাজ করবে কি করে? একদমই তাই। প্রাইভেট সেন্টার যেগুলো রয়েছে রিহ্যাবের ক্ষেত্রে সেগুলোর মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে কিনা? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের একটা রুলস আছে, বেসরকারি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং পরিচালনা বিধিমালা। এটা 2005 সালে প্রথম হয়েছিল এবং 2018 সালে এটা রিভিউ হয়েছে, কিন্তু ওখানে রিভিউ হয়ে কিছুটা আপডেটেড হয়েছে, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবে এটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর কিন্তু লিড করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখনো মেন্টাল হেলথ বুঝবে? এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় না বা স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় না। এখন যিনি আমাদেরকে মনিটরিং করতে যাচ্ছেন তার নলেজ কতটুকু? একদমই তাই। সে তো একটা আমরা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ফেস করছি, যারা সে যায় দেখতেছে এখানে ঘরের মধ্যে এইটা নেই কেন, ওইটা নেই কেন, আসলে ট্রিটমেন্ট পদ্ধতিটা ঠিক আছে কিনা সেদিকে কিন্তু তার নলেজ না থাকাতে কিন্তু সে ওই জায়গাটায় যেতে পারছে না। তো এই জন্য যে সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর যে ট্রেনিং প্যাকেজটা পরিচালনা করছে ইকো ট্রেনিং, সেই ইকো ট্রেনিংয়ে আমি প্রথমেই বলেছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তাদের আগে ট্রেনিং দেন, পরে অন্যদেরকে দেন। তারা আগে ট্রিটমেন্টটা বুঝুক, তারা কমপ্লিকেশনটা বুঝুক, ট্রিটমেন্ট জিনিসটা কি বুঝুক, তার স্ট্যান্ডার্ড বা এভিডেন্সটা বুঝুক, তারপরে তারা যখন নলেজেবল হবে তখন আরেকজনকে সাপোর্ট করবে। তারা যদি এই তথ্যগুলো তাদের কাছে না থাকে তাহলে সে কিভাবে আমার মান নিশ্চিত করবে? আমার মান নিশ্চিত করার জন্য তো সে আসবে, কিন্তু তার কাছে তো সেই জিনিসটা, সেই নলেজ তো তার কাছে নাই, ইনস্ট্রুমেন্টস তো তার কাছে নাই, তার বাজেট তো তার কাছে নাই। যেহেতু নলেজ গ্যাপটা আসলে রয়েছে, স্বাভাবিকভাবেই যখন একজন মাদকাসক্তি চিকিৎসা আসলে নিশ্চিত করা হচ্ছে, তার অনেক কোঅকারিং ডিসঅর্ডার থাকছে, হয়তো তার দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা পদ্ধতির আওতায় তাকে রাখতে হচ্ছে। সেখানে কিন্তু আমাদের একটা ব্যারিয়ার আছে যে এতটা সময়ের পরে হয়তো আমাদেরকে রিলিজ দিয়ে দিতে হচ্ছে বা হয়তো রিঅ্যাডমিশন দেখাতে হচ্ছে অনেক ক্ষেত্রে। এই বিষয়গুলো আসলে সমন্বয় করা যায় কিভাবে? সমন্বয় করতে গেলে এই পলিসিগুলো যারা দিচ্ছে তাদেরকে আগে এডুকেটেড করতে হবে। যারা আমরা প্রফেশনাল যারা আছে তাদের ঐক্যবদ্ধ হওয়াটা দরকার। প্রথমত যে আমরা নিরাময় কথাটা বলি, সে নিরাময়ের যোগ্য রোগ না, দেখেন চিকিৎসাযোগ্য রোগ। তারা সারাক্ষণ বলছে নিরাময়। তাহলে একটা প্যারেন্টস বলছে তাহলে আমার নিরাময় যদি হয় তাহলে আপনি কেন আমার 6 মাসের মধ্যে ভালো করে দিবেন না? কিন্তু এটা তো আসলে ম্যানেজেবল ডিজিজ, এটা নিরাময় না। তা এইটা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে যারা আসেন, ডেপুটেশনে আসেন, তাদের মধ্যে আসলে 2 বছর, 1 বছর, 1.5 বছর করে তারা তাদের টাইমটা পাস করে চলে যায়। তারা যে খুব গভীরভাবে এইটা নিয়ে চিন্তা করে বা ভাবে, এটা কিন্তু আমরা কম দেখি, কারণ এই সেক্টরে তো অনেক দিন ধরে কাজ করছি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আসলে, যে কেউ যে ওনারশিপ নিয়ে আসলে কাজটা করবে সেই সুযোগটা কম থাকে। তো এই জায়গাটা আসলে সরকারকে ভাবা উচিত যে এখানে যারা অফিসার আছে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলা উচিত, তাদের ডিপার্টমেন্টগুলোকে ঢেলে সাজানো উচিত, তাদেরকে ইকুইপ করা উচিত, তাদেরকে নলেজেবল করা উচিত, এবং তাদের যাদের যেসব কর্মীদের নলেজ লেভেল ভালো, যারা লিডারশিপে ভালো, সেই সব কর্মীরা আস্তে আস্তে সামনের দিকে তুলে আনা প্রমোশন দিয়ে, তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা পরিবর্তন সম্ভব। কিন্তু ডেপুটেশনে পাঠিয়ে তারা তো আসলে আসে মেহমানের মতন, এসে 1 বছর 2 বছর একটা জায়গা থাকলো, হয় তাকে পানিশমেন্টের জন্য পাঠালো, নাহলে অবসরের আগে পাঠালো, তো দেখা যায় তারা চলে যায়, তারা ভালো কিছু রেখে গেছে, এরকম নজির কিন্তু আছে। ভালো নজির খুবই সীমিত, যাদের পার্সোনাল কমিটমেন্ট আছে। জি, একদমই তাই। আমরা অনেকটুকু আসলে এই জায়গাগুলো নিয়ে কথা বললাম। একটু যদি জানতে চাই, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, যে কমিউনিটি বেসড রিহ্যাব কি আসলে একটা বাস্তবসম্মত সমাধান বলে মনে করেন কিনা? অনেক দেশে তো আসলে এই বিষয়গুলোকে নিয়ে কাজ করা হচ্ছে। এটা বাস্তবসম্মত। তার কারণ হচ্ছে যে যদি আপনি বাস্তবসম্মতভাবে করতে পারেন, কারণ সব রোগীকে কিন্তু চিকিৎসা কেন্দ্রে আসতে হবে, নট দ্যাট সবাই অ্যাফোর্ড করতে পারে না, এটা কস্টলি চিকিৎসা। ধরেন 6 মাস থাকলে যে টাকা দিতে হয় অনেক প্যারেন্টস দিতে পারে না। কমিউনিটি বেস যদি আমরা করতে পারি, তা দেখা যাচ্ছে যে ওই কমিউনিটি প্রথমেই কিছু
ইন্টারভেনশন করে অনেক রোগীকে ওখান Screening থেকে আমরা হয়ে গেল স্ক্রিনিং একটা। করে অনেক পেশেন্টকে কিন্তু ওই জায়গা থেকে আমরা সার্ভিস দিয়ে ভালো করে ফেলতে পারি। জি। এবং যারা টার্সিয়ারি লেভেলে আসবে তাদেরকে আমরা রেফার করে আমরা ওই স্পেশালাইজ সেন্টারগুলোতে আমরা পাঠাতে পারি। সবাইকে একটা সমন্বিত প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যেখানে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট সবাই মিলে এই বিষয়টা ভাববে, যারা পলিসি মেকার আছে, বিজনেসম্যান আছে, সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াবে এবং সেইখান থেকে ভাববে। তো বাংলাদেশে ঢাকা আহসান মিশন সম্প্রতি হোস্ট অর্গানাইজেশন হিসাবে ইন্টারন্যাশনাল যে ফর্মটা আছে আইসাপ গ্লোবালি 41টা দেশে হয়েছে এবং বিশ্বের আরও অনেক দেশ হবে আগামী 1-1.5 বছরের মধ্যে। এটা হচ্ছে কমন প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে যাচ্ছি। তো আইসাপের মেম্বার হওয়ার জন্য গুগলে যদি কেউ সার্চ করে ISSUP তাহলে আইসাপ পাবে এবং সেখান থেকে মেম্বার হতে পারবে। প্যারেন্টসরাও হতে পারে, স্টুডেন্টরাও হতে পারে, প্রফেশনালসরাও হতে পারে, বিজনেসম্যানও হতে পারে। এবং এই বডি যদি একত্রে আনা যায় এবং সবার প্রতিনিধিত্ব যদি করে একটা কাজ করা যায় তাহলে বাংলাদেশের এখানে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। একদমই তাই, এবং আমরাও সেই আশাবাদী ব্যক্ত করছি। আশা করছি দর্শকরাও এই বিষয়ে একটু সচেতন হবেন এবং যার যার জায়গা থেকে আসলে কাজ করবেন একসাথে মাদককে প্রতিহত করতে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, মাদকাসক্তি অপরাধ নয়, এটি একটি চিকিৎসাযোগ্য রোগ। শুধুমাত্র আইন নয় এবং এটি একমাত্র সমাধান নয়। চিকিৎসা, নীতি ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়েই আনতে পারে টেকসই পরিবর্তন। যেদিন আমরা আসক্ত মানুষকে দোষী নয় মানুষ হিসেবে দেখতে শিখব, সেদিনই চিকিৎসা হবে আরও কার্যকর, সমাজ হবে সত্যিকারের সুস্থ। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।